দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন। আজ আমরা আলোচনা করতে চাই তামাকের ক্ষতিকারক দিক সম্পর্কে, কারণ শুক্রবার সারা পৃথিবীতে পালিত হবে বিশ্ব তামাকমুক্ত দিবস। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি তামাকে মৃত্যু প্রেক্ষিত বাংলাদেশ। পুরো সময় আপনার সঙ্গে থাকছি আমি মাহফুজ মিশু। দর্শক, তামাকে মরণ প্রেক্ষিত বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বাংলাদেশ তামাক বিরোধী জোটের ট্রাস্টি বোর্ডের সদস্য। আমাদের সঙ্গে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তারেক সালাউদ্দিন, এবং আমাদের সঙ্গে বাংলা মোটর স্টুডিও থেকে যোগ দিয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এবং যিনি দীর্ঘদিন তামাক নিয়ে কাজ করেন, জনাব সুশান্ত সিনহা। আপনাদের তিনজনকে স্বাগত আজকের 24 ঘন্টায়। পদ্মা সেতুতে বিএসআরএম কেন? আহা, পদ্মা সেতু তো জাতীয় স্থাপনা, বিশাল ব্যাপার। সারা জীবনের কষ্টের টাকায় বানানো বাড়ি। আমার কাছে তো পদ্মা সেতুই। পদ্মা সেতুর মতো নিরাপদ ও দীর্ঘস্থায়ী বাড়ি তৈরিতে ব্যবহার করুন বিএসআরএম, দেশের 1 নম্বর স্টিল এক্সপার্ট। বিএসআরএম, বিল্ডিং এ সেফার নেশন। আলোচনা শুরু করতে চাই রফিকুল ইসলাম আপনাকে দিয়ে। এই 31 মে তামাক মুক্ত দিবস পালন করা হয়, প্রত্যেক বছরই দিবসটি আসে যায়, কিন্তু কাজের কাজ আসলে ঠিক কতটুকু হচ্ছে? শেষ পর্যন্ত তামাক বিরোধী যে সচেতনতা, তামাকের যে ক্ষতিকারক দিক, অথবা তামাককে গ্রহণ না করার মানুষের যে মনোভাব, সেটি কতটুকু পাল্টালো? কারণ পরিসংখ্যান বলছে আমাদের দেশে এখনো 3,78,00,000, প্রায় 4 কোটি মানুষ প্রত্যক্ষভাবে প্রাপ্তবয়স্ক যারা, তারা ধূমপানে আসক্ত বা কোনো না কোনো ফরম্যাটে তামাক নেই। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার তামাকের ব্যবহার নিরুৎসাহিতকরণের লক্ষ্যে 2005 সালে একটি আইন করেছে, এবং এই আইনকে সংশোধন করা হয়েছে 2013 সালে, তাই আরও শক্তিশালী করা হয়েছে 13 সালে, এবং 15 সালে এই আইনকে আরও ব্যাপকভাবে কার্যকর করার জন্য একটা বিধিও প্রণয়ন করা হয়েছে। এই আইনের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে যে বিজ্ঞাপন নিষিদ্ধ, যে বিজ্ঞাপনের কারণে আমাদের দেশে বিশেষ করে কিশোর যুবক, লক্ষ কোটি যুবক যারা প্রভাবিত হয়, ধূমপানে আসক্ত হওয়ার শিকার হয়, সেটা কিন্তু একেবারেই বলা যায় যে বন্ধ হয়ে গেছে। এরপরে পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে এই আইনে। সেটি একেবারেই কার্যকর হয়নি। তো একেবারে কার্যকরী হয় নাই এটা বলা যাবে না, অনেক ক্ষেত্রেই কার্যকরী হয়েছে। যেমন ধরেন, এখন কিন্তু পাবলিক প্লেসে ধূমপান কেউ করলে মানুষের প্রতিবাদ জানানোর একটা দলিল তাদের হাতে রয়েছে, যেটার বলে তারা একজন ধূমপান করলে তাকে বারণ করার একটা শক্ত কথা তাদেরকে। কিন্তু সেটি কি কখনো আপনার চোখে পড়েছে? ধরেন আমরা যদি পল্টন ময়দান, ফার্মগেট মোড়, শাহবাগ মোড়, টিএসসি এরকম জনসমাগমপূর্ণ যে কোনো জায়গার কথা বলি, সবাই ধূমপান করে। আপনার অবগতির জন্য বলতে চাই যে পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেই সংজ্ঞায় কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে কোনগুলোকে আমরা পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহন বলবো। যেমন পাবলিক প্লেস, যেমন আমি এক্সাম্পল দেই যে আদালত ভবন, তারপরে আপনার রেল স্টেশন ভবন, তারপরে লঞ্চ স্টেশন ভবন, বাস স্টেশন ভবন। তো বাস স্টেশনের ভবনের বাইরে যে খোলা জায়গায়, সে খোলা জায়গায় কিন্তু পাবলিক প্লেসের সংজ্ঞায় এখনো পড়ে নাই। তো বিধায় আমরা যখন দেখি যে কেউ ধূমপান করছে খোলা জায়গায়, তখন আমাদের কাছে মনে হয় যে সে মানে আইন ভঙ্গ করছে। আসলে কিন্তু তা না। আমরা একেবারে যেটাকে বলা হয় যে হুট করে এটাকে বন্ধ করে দেওয়া যাবে না, এটাকে কিন্তু যেমন আইনটার নামই দেওয়া হয়েছে যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন। আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে 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 একটা জায়গায় হয়তো আরও যখন শক্তিশালী আইন করব, তখন হয়তো আরও অনেক জায়গাকে এই পাবলিক প্লেসের সংজ্ঞায় সম্পৃক্ত করা হবে। সেক্ষেত্রে কিন্তু তখন আমরা বলতে পারবো যে রাস্তাঘাটে ধূমপান হচ্ছে কেন। কিন্তু এখন কিন্তু আমাদের আইন অনুযায়ী রাস্তাঘাটে ধূমপান, তবে 2005-এর আইনের চাইতে 2013 আইন শক্তিশালী করা হয়েছে পাবলিক প্লেসে। যেমন আগে পাবলিক প্লেসের সংজ্ঞাটা একটু সীমিত ছিল, এখন ব্যাপক করা হয়েছে। যেমন ধরেন
আপনি যে কথাটা বললেন যে ধরেন একটা বাস স্টেশনে যাত্রী ছাউনি অথবা যাত্রী ছাউনি নাই, এমনও তো অনেক বাস স্টেশন যেখানে প্যাসেঞ্জার অপেক্ষা করে, সেখানে পাবলিক প্লেস ঘোষণা করা হয়েছে, যেখানে কিউ, যে একটা কিউতে দাঁড়িয়ে আছে সে বাসে উঠবে, সে জায়গাটাকে কিন্তু পাবলিক প্লেস হিসেবে তার মানে আমাদের আপনি আছে। বলছেন রফিকুল ইসলাম আস্তে আস্তে খানিকটা কাজ হচ্ছে সেটার জন্য আরো এবং আমাদের যেটা সম্প্রতি যে রিসার্চটা ফলাফল বের হয়েছে, গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে যেটা, Survey, জি। সেটাই কিন্তু বলা হয়েছে যে আমরা কিন্তু পূর্বের চেয়ে আমরা তো 43 পয়েন্ট সামথিং ছিলাম, তার থেকে আমরা 7% কিন্তু নিচে নেমে এসেছি। এটা আমাদের WHO এর রিসার্চে কিন্তু বলে। জি, আমরা একটু আমাদের সঙ্গে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন ডক্টর তারক সালাউদ্দিন। জনস্বাস্থ্যের উপরে আসলে এই ধূমপানের প্রভাব সম্পর্কে আমরা জানি এবং এবছরের স্লোগানও যেটা টোবাকো অ্যান্ড লাং হেলথ, ফলে সেটি লাংয়ের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর নিঃসন্দেহে। কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের গ্রামগঞ্জ শহর সব মিলে যদি বলি জনস্বাস্থ্যের উপরে প্রভাবটা কেমন, প্রত্যক্ষ বা পরোক্ষ দুই ধরনের ধূমপান মিলিয়ে? আমরা আসলে যখন আমরা তামাকের কথা বলি প্রধানত আমরা ধূমপানটাকে হাইলাইট করি এবং আমরা ধূমপানটাকেই বুঝি যে তামাকজাত যে দ্রব্যাদি সেটার ইফেক্ট, কিন্তু এর বাইরেও অনেক তামাকজাত দ্রব্য আছে। আপনি জানেন যে গ্রামাঞ্চলে আপনি যদি যান সেখানে হচ্ছে তামাক জর্দা হিসেবে অনেক বেশি ব্যবহার করা হচ্ছে এবং ওইখানে আরেকটা জিনিস যেটা খুব বেশি ক্ষতিকর সেটা হচ্ছে আমরা শহরাঞ্চলে যাদেরকে ধূমপান করতে দেখি তারা যতটা পরিশোধিত তামাকের আওতায় আছেন, গ্রাম দেশে কিন্তু ততটা না। তারা ওই বিড়ি এবং নিম্নমানের তামাক যেটা গ্রহণ করছেন সেটাতে কিন্তু ঝুঁকি আরও মানে কয়েক গুণ বেশি এবং তারা অনেক দ্রুত সেই ক্ষতিকর প্রভাবের সম্মুখীন হচ্ছেন। তামাকের যে সামগ্রিক ক্ষতিকর প্রভাব এটা সম্পর্কে অনেক দিন ধরে বলা হয়েছে এবং আরও বলতে হবে, মানুষজনকে আরও জানাতে হবে। একেবারে আপনি যদি মাথা থেকে পা পর্যন্ত দেখেন পুরো শরীরেই কিন্তু আমাদের তামাকের ক্ষতিকর প্রভাব কোনো না কোনো জায়গায় আছে, প্রত্যেকটা অর্গানেই। আপনি ব্রেনে স্ট্রোকের ঝুঁকি আছে, হেড নেকের ক্যান্সার বলেন, আপনি মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, সেখান থেকে ফুসফুস, শুধু ফুসফুসে শুধু ক্যান্সার না, সেখানে আরও অনেক ধরনের রোগ হয়। যাদের ক্যান্সার হচ্ছে না তারাও বিভিন্ন ধরনের লাং ইনফেকশন এবং অন্যান্য ধরনের সিওপিডি, অ্যাজমা এসবের শিকার হচ্ছেন। তারপরে হার্টের ঝুঁকি থাকে, হার্ট অ্যাটাক এবং হৃদরোগের বিভিন্ন ধরনের হৃদরোগের সমস্যা। এছাড়া শরীরের অন্যান্য অর্গানগুলো যেগুলো আছে এবং রক্তনালীতে সমস্যা, হাত পায়ে রক্ত সঞ্চালনের যে ব্যাপারগুলো আছে সেখানেও এটা ব্যাহত করে এবং সেই রিলেটেড অনেক সমস্যা আছে। কিন্তু এই সমস্যাগুলোকে আমরা অনেকটাই ইগনোর করি এবং আমরা বুঝি যে শুধুমাত্র ধূমপানের ফলে আমাদের ফুসফুসেই ক্যান্সারটা হয়। এর যে অন্যান্য ক্ষতিকর প্রভাব আছে সেটা আমরা অতটা আমলে নেই না। আর এছাড়া সেকেন্ডারি কোনো গবেষণা আছে যে ধরেন গ্রামের মানুষ যারা, আমরা যদি শহর বা শহর অঞ্চলগুলোকে বাদ দিয়েই বলি, জেলা সদরগুলোকে বাদ দিয়ে বলি, যারা গুল, তামাক এই ধরনের ভাবে তামাকটাকে গ্রহণ করে তাদের ক্ষতির মাত্রাটা কেমন? মানে তারা কি বেশি পরিমাণে আক্রান্ত হয় শহরের লোকজনের চেয়ে? তারা হয়তো একটু ভিন্ন রকম সমস্যা নিয়ে আসে। তারা হয়তো দেখবেন মুখের ক্যান্সার, তাদের লাং ক্যান্সার চেয়ে হয়তো মুখের ক্যান্সারটা বা গলার ক্যান্সার এইগুলো অনেক বেশি দেখা যায়। সেই সাথে ফুসফুসের ক্যান্সার তো থাকেই। অন্যান্য রোগ যেগুলো হয় সেগুলোকে আমরা খুব সাধারণভাবে নন কমিউনিকেবল ডিজিজের আন্ডারে ফেলে দিচ্ছি। হয়তো একজনের হৃদরোগ হলো, হার্ট অ্যাটাক হলো, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখন সবার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কিন্তু এটার জন্য যে অনেকাংশেই তার হয়তো অভ্যাসের মধ্যে তামাকের একটা ঝুঁকি আছে বা স্মোকিংয়ের একটা ঝুঁকি আছে, সেইগুলো আমরা দেখি না। আরেকটা জিনিস হচ্ছে সেকেন্ডারি স্মোকিং বা সেকেন্ড হ্যান্ড এবং থার্ড হ্যান্ড স্মোকিংও এখন বলা হয়। যারা ধূমপান করছেন এবং তাদের আশেপাশের মানুষজন, বিশেষত শিশু এবং সন্তান সম্ভবা নারী, যাদের গর্ভের সন্তানের তামাকের ঝুঁকির হারটা কিন্তু অলমোস্ট যারা ধূমপান করছেন তাদের মতোই। তো তাদের জন্য আসলে এই ঝুঁকিটা মানে কোনো অংশেই কম না। সেই দিকগুলো আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। তার মানে সামগ্রিকভাবে আমরা সবাই আসলে এক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছি। হ্যাঁ, তামাকের ঝুঁকিটা আসলে আমরা তো অনেক আগে থেকেই বাংলাদেশে তামাকের বিরুদ্ধে নানান ধরনের প্রচারণা হয়েছে এবং এই প্রচারণাগুলো প্রধানত তামাকের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আপনি সিগারেটের গায়ে যেসব ঝুঁকির কথা দেখবেন এবং এখন
চিত্র সহকারে সেই ঝুঁকির এগুলো দিচ্ছে, এবং এটা একটা ভালো দিক। কারণ আপনি বাইরের অন্যান্য অনেক দেশেই হয়তো এই পিক্টোরিয়াল অ্যাডভার্টাইজমেন্ট পাবেন না। সিগারেটের গায়ে পাবেন না, সেখানে শুধুমাত্র লেখা Message থাকবে পাওয়া যাবে। টোবাকো কিলস। কিন্তু আমাদের দেশে যেভাবে দেখানো হয় সেটা অনেকাংশেই ভীতিকর। এবং কিছুদিন আগে আমি ওই গবেষণার সাথে জড়িত ছিলাম, দেখানো হয়েছে যে বাংলাদেশে যেই পরিমাণ পিক্টোরিয়াল অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়, এটার ফলে অনেকাংশেই তামাকের ব্যবহার কমেছে। আপনি হয়তো বলতে পারেন যে এই কমার হারটা যত দ্রুত আমরা আশা করি তত দ্রুত হচ্ছে না, এবং এটাই আসলে কিন্তু স্বাভাবিক। মানে তামাকটাকে কিন্তু আমরা কোনো দেশেই বন্ধ করে দিতে পারি না একদম রাতারাতি, কমাতে হয়, আস্তে আস্তে লোকজনকে সচেতন করতে হয়। এবং এটা আসলে যেহেতু লোকজনই এটার ব্যবহার করবে, তাদেরকে আপনি কোনোভাবে কিন্তু মানে বন্ধ করে এটা সমাধান হবে না যদি না তারা নিজেরা উদ্বুদ্ধ হয়। আমরা একটু Alternative সুশান্ত অনেক উপায় সিনহার কাছে থাকবে। যেতে চাই। সুশান্ত সিনহা, যদি আপনি আমাদের আলোচনা নিশ্চয়ই শুনছিলেন, ওনারা বলছেন যে তামাকে বাংলাদেশের যে ব্যবহার সেটা খানিকটা কমছে, সেটি তো হলো একটা অধ্যায়। পাশাপাশি তামাকের সঙ্গে একটা বড় ধরনের মার্কেটিং জড়িত, বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। তারাও তো নিশ্চয়ই পিছিয়ে নেই, তারা না কোনো ফরম্যাটে মানুষকে আকৃষ্ট করার যে কাজ সেটি করছে। আমি আপনার কাছে সরাসরি, যেহেতু আপনি অর্থনীতি বিষয় নিয়েও কাজ করেন, তামাকের নিশ্চয়ই একটা বড় ধরনের অর্থনীতি বাংলাদেশে কাজ করে, সেটা সম্পর্কে একটু ধারণা দিতে পারেন কিনা দর্শকদের? হ্যাঁ, ধন্যবাদ এই আয়োজনের জন্য। বিশ্ব তামাক মুক্ত দিবসের যে আলোচনা, সেইখানে দুই বক্তাই বলেছেন বাংলাদেশের যে পরিসংখ্যান, সেটা প্রথমেই বলে রাখা ভালো। বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিকভাবে যে এফসিটিসি আছে সেটাতে প্রথম স্বাক্ষরকারী দেশ। সুতরাং প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে তার কিন্তু অনেকগুলো দায়িত্ব পড়ে, এবং সেই দায়িত্বগুলো বাংলাদেশ সরকার পালন করছে। সবচেয়ে বড় যেটা আমাদের জন্য অ্যাসেট, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 40 সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করবেন, অর্থাৎ 5% নিচে নামিয়ে আনাটাকে হচ্ছে তামাকমুক্ত বলা হয়। তাহলে 40 সাল মানে কিন্তু 2019, আর মাত্র 21 বছর হাতে আছে। তাহলে প্রধানমন্ত্রী যখন এই ঘোষণা দেন, এটি কিন্তু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে কিন্তু একটা ইউনিক বিষয় হয়েছে যে একটা টার্গেট ঠিক করে দেওয়া হয়েছে। কেন তামাক থেকে তিনি বেরিয়ে আসতে চান? কারণ এটা জনস্বাস্থ্য। এই তামাক হচ্ছে এমন এক ধরনের বিষ, আমরা শুধু আলোচনা করছি সিগারেট নিয়ে, কিন্তু এর বাইরে বিড়ি, জর্দা, গুলের কথা বলেছেন, এর বাইরে কিন্তু আরেকটা অংশ থেকে যাচ্ছে, সেটা কিন্তু তামাক চাষ। আপনাকে যদি তামাকের অর্থনীতি নিয়ে কথা বলতে হবে, তাহলে কিন্তু একদম তামাক চাষ থেকে শুরু করে একদম বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাকের প্রোডাক্ট নিয়ে বলতে হবে। এখন বলা হয় যে বাংলাদেশে খুব বেশি তামাক চাষ হচ্ছে না, এবং কখনো কখনো এমন বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয় যে তামাকের চাষ কমে গেছে, কিন্তু আসলে কমেনি। যদি তামাকের চাষ কমতো, তাহলে নতুন করে কিন্তু আজকে তামাক কোম্পানিগুলোর কিন্তু উৎপাদন বাড়তো না। নতুন কোম্পানি শুধু বাংলাদেশে না, বিদেশ থেকে কিন্তু আজকে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে এই তামাকের জন্য। কেন? নিশ্চয়ই বাংলাদেশে এই তামাকে বিনিয়োগ করাটা তাদের জন্য অনেক বেশি প্রফিটেবল। সেই বাজারটা ধরার জন্য কিন্তু তারা আসছে। কারণ আমরা একটা বলি যে জনগণের মধ্যে যে আমাদের সংখ্যাগত যে এখন সুবিধা আছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমরা বলি, সেখানে কিন্তু আমাদের তরুণদের সংখ্যাটা বেশি। একটু আগে যে গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে বললো, সেটা কিন্তু 15 বছরের ঊর্ধ্বে যারা অ্যাডাল্ট মানুষ আছে, তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে 35% মানুষ এখন সিগারেট বা ধূমপান বা তামাকের সঙ্গে জড়িত। তাহলে চিন্তা করেন, এই যে 4 কোটি মানুষ, এই 4 কোটি মানুষ একবার সিগারেট ধরলে এ কিন্তু আমৃত্যু সিগারেটটা খাবে, আমৃত্যু বিড়িটা খাবে, আমৃত্যু জর্দাগুল খাবে। অর্থাৎ তাকে কিন্তু আর নতুন করে মার্কেটিং করতে হবে না। তাহলে তাদের মার্কেটিংটা কোথায়? মার্কেটিংটা করতে হবে শুরুতে একজনকে প্রলুব্ধ করে ধরিয়ে ফেলতে হবে। অন্যদিকে কৃষককে প্রলুব্ধ করতে হবে যে তুমি ধানের দাম পাচ্ছ না, তুমি ফসলের ন্যায্য মূল্য পাচ্ছ না, কিন্তু তামাক তো তুমি উৎপাদন করলে আমি তোমার কাছ থেকে কিনবো, সুতরাং তুমি তামাক চাষ করো। হ্যাঁ, আপনি করতেই পারেন। এখন তামাকের অর্থনীতি যদি বলতে চান, তাহলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত, এখন যদি আপনি বলেন সারা বাংলাদেশের সমস্ত জমিতে যদি আমরা তামাক চাষ করি, করতেই পারি। আমরা তামাক উৎপাদন করলাম, আমরা বিড়ি সিগারেটের বাজার তৈরি করলাম, আমরা বিশ্বে রপ্তানি করলাম, আর শুধুমাত্র আমরা চালটা বিদেশ থেকে এনে খাবো, আমরা মাছটা বিদেশ থেকে এনে খাবো, আমরা মাংসটা বিদেশ থেকে এনে খাবো। কারণ এগুলো সমস্ত ফসল ফলাতে গেলে কিন্তু কৃষির একটা সম্পর্ক আছে। সেটা কি সম্ভব? আমরা দেখেছি শুধুমাত্র হাওড়ে বন্যার কারণে 2017 সালে আমাদের 10 লক্ষ মেট্রিক টন চাল আমদানির জায়গায় কিন্তু 84 লক্ষ মেট্রিক টন পর্যন্ত চাল আমরা আমদানি করে ফেললাম। অর্থাৎ আমি যে জিনিসটি বলতে চাইছি, আপনি যদি আঘাত করতে চান, কোনটা দিয়ে সেভ করবেন? আপনার মাথায় যদি কেউ আঘাত করে, তাহলে কিন্তু আপনি হাত দিয়ে ঠেকাবেন। আবার আপনার যদি কেউ হাতে আঘাত করে, তাহলে নিশ্চয়ই আপনি মাথাটা দিয়ে কিন্তু আপনি সেটা ঠেকাবেন না, কারণ আপনার হাতের চেয়ে মাথার গুরুত্বটা অনেক বেশি। তাহলে সেই জায়গা থেকে আমরা বলছি যে তামাক এমন একটা পণ্য যেটা মানুষকে কিন্তু এমন এক নেশার মধ্যে যুক্ত করে ফেলে, যার ফলে অনেক সচেতনতা। 95% মানুষ জানে যে তামাক খেলে ক্ষতি হবে তার, কিন্তু তারপরে কিন্তু সেখান থেকে বেরোতে পারে না, কারণ এটা বেরোবে কি করে? এটা তো নেশা। তাহলে একটা নেশা কিন্তু আর
সমস্ত অর্থনীতির একটি বড় বিষয় আলোচনা করা আমরা হয়তো করি না, সমস্ত তামাক সেবনকারী কিন্তু আমরা দেখছি যারা ইনিশিয়েটর হয় এখানে, তারা কিন্তু পরবর্তীতে গিয়ে হয় ইয়াবা না হলে কোনো না কোনো ড্রাগসের সাথে জড়িত। আজকে ইয়াবা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আপনি খোঁজ নেন, এমন কোনো ইয়াবাখোর আছে? ডাক্তার সাহেবরা এখানে আছেন, টোবাকো কন্ট্রোলে কাজ করেন, ওনারাও এখানে আছেন, ওনারা কি বলতে পারবেন এমন কোনো ইয়াবাখোর আছেন যিনি সিগারেট বা বিড়ি বা তামাক সেবন করেন না? তাহলে আমরা বলছি যে তামাকের অর্থনীতিতে দুইটা, একটা হচ্ছে যে আপনি এখানে কত টাকা রাজস্ব পেলেন, কত টাকা কত জমিতে চাষ হলো, কত কৃষককে কি পেলো, সেটা একটা আপনি হিসাব করতে পারেন। বিপরীতে এটা যে গেটওয়ে হয়ে গেল, এটা যে মানুষকে কতখানি ক্ষতি করছে, এটা যে মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করছে। একটা পরিবারে আপনি হার্ট ফাউন্ডেশনে যদি যাই আমরা, এখন এখানে হার্ট ফাউন্ডেশনে প্রত্যেকটা রোগীর রেকর্ড আছে 40 বছরের নিচে সবচেয়ে বেশি এখন তার হার্ট অ্যাটাক হচ্ছে। মজার ব্যাপার, আজকে থেকে 20 বছর আগে বাংলাদেশে যে রোগে মানুষ মারা যেত সেখানে হার্ট অ্যাটাক ছিল 6 নম্বরে, আর 20 বছরের মাথায় হার্ট অ্যাটাক এখন 1 নম্বরে হয়েছে। তাহলে আমি সারাদিন খুব ভালোভাবে চললাম, খাওয়া দাওয়া করলাম, গাড়িতে চললাম, বাড়িতে চললাম, ঠিক বাসার সামনে আসার পরে আমার মাথার উপরে যদি একটা ইট পড়ে আমি মারা যাই, তাহলে কিন্তু আমার এই সারাদিনে আমি কোথায় কত কি করেছি এটার কোনো ভ্যালু থাকে না। তেমনি ভাবে আপনার হার্টকে যদি কলাপস করে দেয়, ফুসফুসকে যদি কলাপস করে দেয়, আপনি কতটা সুস্থ, কোথায় কেমন আছেন, এটার কিন্তু কোনো ভ্যালু ক্রিয়েট করে না। আমরা খানিকটা বুঝতে পেরেছি, আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আমরা একটু আলোচনা করতে চাই। রফিক ভাই, আপনি বলছিলেন যে তামাকের সব ধরনের বিজ্ঞাপন, প্রচার বা বিপণন এক ধরনের নিষিদ্ধ, আইনে তো নিষিদ্ধ, কিন্তু তামাক কোম্পানিগুলো কি বসে আছে নাকি তারাও নতুন নতুন কৌশল খুঁজছে? সাম্প্রতিক সময়ে একটি বিজ্ঞাপন খুবই আলোচিত হচ্ছে, সেটি বিজ্ঞাপন কিনা অনেকে এখনো বুঝতেই পারেননি, হয়তো আপনারা যারা সক্রিয়ভাবে এই আন্দোলনের সঙ্গে জড়িত তারা বুঝছেন, আমরা হয়তো বুঝছি। জাপান টোবাকো ভিন্ন ফরম্যাটে একটি ট্রাভেল শো, যেটার সঙ্গে আমাদের সবচেয়ে বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার ইমেজকে ব্যবহার করে, আমাদের একজন তারকাকে ব্যবহার করে, সেটি দিয়ে এক ধরনের ম্যানিপুলেশন করা হচ্ছে। ফলে সেই জায়গাটা সরকার কতখানি পদক্ষেপ নিতে পারে, কি করা সম্ভব, বা এটিও এক ধরনের প্রচারণা কিনা, সেটা বৈধ অবৈধ কিনা, সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তামাককে মরণ প্রেক্ষিত বাংলাদেশ প্রসঙ্গে কথা বলছি আমরা 24 ঘন্টায়। রফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, সাম্প্রতিক সময় জাপান টোবাকোর বাংলাদেশে সুশান্ত সিনহায় বিনিয়োগের কথা বলছিলেন। জাপান টোবাকোর মতো একটি আন্তর্জাতিক কোম্পানি বাংলাদেশে আসছে মানে এটি নিশ্চয়ই তারা মার্কেট রিসার্চ করেছে, নিশ্চয়ই তাদের সেই পরিমাণে এখানে গ্রাহক তৈরি করা সম্ভব। এবং আমরা তাদের যে স্ট্র্যাটেজিটি দেখলাম, আমরা যদি ছবিগুলো দেখছিলাম, তাতে গাড়ি থেকে শুরু করে ভ্যান, নানা ধরনের ব্র্যান্ডিং তারা করছে, কোথাও লেখা নাই যে এটি সিগারেট। একটি ট্রাভেল শো পর্যন্ত অ্যারেঞ্জ করা হলো জাপানের মতো দেশকে নিয়ে, যেখানে মূলত জাপানকে ব্র্যান্ডিং করা হচ্ছে, কিন্তু তার আড়ালে আসলে এটি এই বিজ্ঞাপন। এইটি কতখানি বিধিসম্মত, এবং এই বিজ্ঞাপনটি যে আমাদের মূলধারার গণমাধ্যমে একসঙ্গে 8টি টেলিভিশন চ্যানেলে আসলো যে ফরম্যাটে, সেটি আইনের লঙ্ঘন কিনা? আমরা এটা লক্ষ্য করেছি এবং আমরা এই বিজ্ঞাপনগুলো নিয়ে আমরা অনেকে কাজ করেছি ইতিমধ্যে। আজকে বিকেলেও আমরা এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছি যে এটা আসলে সম্পূর্ণভাবে আমাদের যে তামাক নিয়ন্ত্রণ আইন হয়েছে সে আইনের একদম পুরাপুরি পরিপন্থী, যেটার শাস্তি হচ্ছে 3 মাস কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডনীয়। তো আমার প্রশ্নটা হলো যে জাপানে রবীন্দ্রনাথের পথে নতুন যাত্রী তাহসান, এখানে এই বিজ্ঞাপনের কোথাও উল্লেখ নেই জাপান টোবাকো ইন্টারন্যাশনালের কথা, কিন্তু তাদের রং, লোগো, কালার, ব্র্যান্ডিং ইত্যাদি সব কিছুই হচ্ছে তাদের সাথে ম্যাচিং করা। মূলত এটা করা হয়েছে যে রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, রবীন্দ্রনাথকে ব্র্যান্ডিং করা হয়েছে, এবং সাথে তাহসিন যেটা করেছে সে কিশোর যুব সমাজের একটা আইকন, তাকে ব্যবহার করে এই পরোক্ষ বিজ্ঞাপনটা তারা দিয়েছে, এবং এটা পুরোপুরি আমাদের আইন পরিপন্থী। সবচেয়ে অবাক ব্যাপার হলো যে এই জাপান টোবাকো কিন্তু প্রথমে জয়েন্ট ভেঞ্চারে শুরু করেছিল আকিজ টোবাকোর সাথে, তো এরপরেও তারাও কিন্তু নানান বিজ্ঞাপন নিয়ে নেমেছিল। আমরা যখন সরকারকে বিভিন্ন বিষয়ে অবহিত করলাম, তারপরে কিন্তু গভর্নমেন্ট সেগুলো ম্যাজিস্ট্রেট দিয়ে রাস্তাঘাটে যে ব্র্যান্ডিংগুলো ছিল সেগুলো কিন্তু তাদেরকে গুড়িয়ে দিয়েছে, এবং অনেক কিছুই তারা
প্রমোট করার জন্য সরবরাহ করতো ইয়ং যুবকদেরকে, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে এরপরেই কিন্তু জাপান টোবাকো পুরাপুরিভাবেই আকিস টোবাকোর এই সেক্টরটাকে কিনে তারা অনেক বড় ধরনের বিনিয়োগ করেছে। আচ্ছা, এটা হচ্ছে আকিস টোবাকোর পুরো টোবাকো সেক্টরটা তারা কিনে নিয়েছে। তো এখন কথা হলো যে এরা এইভাবেই বিজ্ঞাপন দিচ্ছে যে এটা সরকারের উচিত, এটা আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলেছি, সরকারের উচিত এটার একটা তদন্ত কমিটি করা এবং সেটার রিপোর্ট অনুযায়ী খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিশেষ করে একটা বিদেশি কোম্পানি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এদেশের একটা আইন অমান্য করে এক ধরনের বিজ্ঞাপন প্রচার করবে আইন পরিপন্থীভাবে, এটা তো কোনোভাবেই কোনো সরকারি এখানে হচ্ছে দুটি প্রশ্ন। একটি হচ্ছে যদি আকিস কোম্পানির যে এই টোবাকো উইং সেটাকে যদি আরেকটি বিদেশি কোম্পানি কিনে, একটি বিদেশি কোম্পানির বিনিয়োগ দেখার জন্য আমাদের অনেকগুলো সরকারি অথরিটি রয়েছে, বিনিয়োগ বোর্ড রয়েছে, বিডা রয়েছে, সেই জায়গাটায় কেন এটা ধরা পড়লো না, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গণমাধ্যমগুলো এই বিজ্ঞাপনটি চালালো এবং আদালতে গিয়ে এটিকে কি তামাক পণ্যের বিজ্ঞাপন বলে প্রমাণ করা সম্ভব কিনা কাগজে কলমে? আপনি জানেন যে, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে তামাক কোম্পানি তাদের এই কুটো কৌশলগুলো মানে সবসময়ই তারা ব্যবহার করে থাকে। যেমন 1999 সালে বাংলাদেশে ভয়েস অফ ডিসকভারি নামে একটা ইয়োট এসেছিল করলিফের বিজ্ঞাপন নিয়ে, যেটা 15টা দেশ ভ্রমণ শেষে বাংলাদেশে ওটার সমাপনী কার্যক্রম নিয়েছিল চট্টগ্রামে। তো আমরা কিন্তু এটার বিরুদ্ধে তখন একটা রিট মামলা করি যে এটা আমাদের ইয়ং যুব সমাজের লাইফের একটা বিরাট ব্যাপার, বা দেশের মানুষের মানে স্বাস্থ্যের হানির একটা বিরাট বিষয় নিয়ে তারা মূলত ঢুকছে। সেটাও কিন্তু বোঝা যায় না যে এটা আসলে কিসের বিজ্ঞাপন বা কি জন্য আসছে। তখন কিন্তু আইন ছিল না। তো তারপরে কিন্তু আমরা রিট করে এটাকে আমরা আমাদের দেশে প্রতিহত করেছিলাম, এটা যেটা আন্তর্জাতিকভাবে আমাদের অনেক সুনাম হয়েছিল। এরপরে সম্ভবত আমার যেটা মনে আছে 2003 সালে এই আকিস কোম্পানির মাধ্যমেই ইম্পেরিয়াল টোবাকো নাম করে আরেকটা টোবাকো নিয়ে আসছিল, টেমস সিগারেট। আচ্ছা, টেমস ইম্পেরিয়াল টোবাকো কোম্পানি, লন্ডন ভিত্তিক সম্ভবত। তারা এরকম বিজ্ঞাপন দিয়েছিল যে আপনার এই ধরনের ফর্ম ফিল আপ করলে পত্রিকায় লন্ডন যাওয়া যাবে, লটারি হবে, লন্ডন যাওয়া হবে। সেইটা চ্যালেঞ্জ করেও কিন্তু আমরা পরে সেগুলো বন্ধ হয়েছিল, সেটাও বন্ধ হয়েছিল, ব্যবসা গুটিয়ে নিয়েছে। তো এটা যদি সরকার যেহেতু আইনের মধ্যে আছে, সে যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা তো বসে থাকবো না, আমরা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যারা অ্যাক্টিভিস্ট তারা নিশ্চয়ই অ্যাক্টিভ থাকবে। আমরা আবার একটু বাংলা মোটরে যেতে চাই। সুশান্ত সিনহা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা একটু জাপান টোবাকো প্রসঙ্গে আলোচনা করছিলাম এবং আপনি একটু আগে বলছিলেন যে নিশ্চয়ই একটা বড় ধরনের মার্কেট রয়েছে বলে বিনিয়োগ আসছে এবং বিদেশি বিনিয়োগ, বিদেশি একটা কোম্পানি দেশি একটা কোম্পানির তামাকু উইং কিনে ফেললো, সেটার নিয়ে ট্রাভেল শো করলো, সেটা মূলধারার 8টি গণমাধ্যমে একসঙ্গে প্রচার করা হলো, সেখানে দেশের সবচেয়ে জনপ্রিয় একজন ইয়াং আইকনকে ব্যবহার করা হলো। ফলে এই জায়গাটাই কোনো স্টেপেই কারো কেন এটা চোখে পড়লো না? এটা কি এক ধরনের উদাসীনতা নাকি এর পেছনে অন্য কোনো কিছু থাকতে পারে? এর পেছনে আসলে এই জাপান টোবাকোর যে বিজ্ঞাপনটি এসছে সেটি আসলে উদাসীনতা না, এটা পরিকল্পিতভাবে তারা করেছে। যে সমস্ত গণমাধ্যমে প্রচার করছেন তারাও সুনির্দিষ্টভাবেই আইনটা জেনেই আইনটাকে কিভাবে লঙ্ঘন করা যায় মুনাফার কাছে বা তাদের যে পয়সা দিয়েছে তার বিপরীতে তারা প্রকাশ করবে। তারাও জানে যে এটা কিন্তু কোনো ধরনের তামাকের বিজ্ঞাপন প্রচারণা, এমনকি তামাক কোম্পানিও তার যে কোথাও যদি সিএসআর করে সেটা তারা করতে পারবে, কিন্তু সেটা তারা কোথাও বলতে পারবে না, কোথাও ফলাও করতে পারবে না, যাতে করে মানুষকে জানানো হয়। যার ফলে এটা কিন্তু আসলে ওই উভয় পক্ষের উইন উইন একটা সিচুয়েশনের জায়গা থেকে। আর যে কথাটা আপনি বললেন যে জাপান টোবাকোর যে আইন লঙ্ঘন করেছে, শুধু বাংলাদেশের একটা আইন না, বলা হয় গোটা বিশ্বের তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাইবেল হিসেবে ধরা হয় এফসিটিসিকে। সেই এফসিটিসির আর্টিকেল 13-এ কিন্তু বলা আছে ট্যাপস অর্থাৎ টোবাকোর বিজ্ঞাপন, সমস্ত ধরনের প্রমোশনাল এগুলো বন্ধের ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলা আছে। সেই এফসিটিসির যেটাকে বাইবেল বলা হচ্ছে তামাক নিয়ন্ত্রণের গ্লোবালি, সেটি জাপানের জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য, সেটাকে কিন্তু লঙ্ঘন করেছে। আর শাস্তিযোগ্য যে অপরাধ করেছে, এই অপরাধটাকে আপনি বলছেন যে এটা বিজ্ঞাপন কিনা, প্রমাণ করা যায় কিনা। ধরুন আমরা কিন্তু মাঝে মাঝে খবরে দেখি যে ডাকাতি করবার প্রস্তুতিকালে
বা ডাকাতি করতে যাচ্ছিল এমন সময় 4 জনকে অ্যারেস্ট করেছে র্যাব বা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা কিন্তু ডাকাতি করেননি, তারা পুলিশের কাছে তথ্য ছিল যে তারা ডাকাতি করতে যাচ্ছেন বা তারা এক ধরনের সমাগম করেছিল যেটা ডাকাতি করতে যাচ্ছেন, সেইটা কিন্তু অপরাধ হিসাবেই কিন্তু বিবেচনা হচ্ছে। Attempt to murder এর মতো। আমি সংগঠন করেছি ঘটনা সেটি না, অ্যাটেম্প টু মার্ডারের আগেও আমি একটা অপরাধ সংগঠনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তাহলে আমি কিন্তু প্রমাণিত এখানে নই, কিন্তু তারপর আমাকে কিন্তু আদালত প্রমাণ করছে যে না, ইয়োর মোশন বা ইয়োর নোশন হচ্ছে প্রমাণ করে যে আপনি এই কাজটা করছেন। তাহলে তামাক কোম্পানির এই জাপান টোবাকো যে বিজ্ঞাপনটা দিয়েছে এটি পুরোপুরি জেনে বুঝে তারা অত্যন্ত কৌশলে, এবং এটার জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে দুই জায়গায়। একটা হচ্ছে যে বিভিন্ন 8টি গণমাধ্যমের কথা যেটি বললেন সেখানে প্রচারের জন্য পয়সা দিতে হয়েছে, অন্যদিকে এটি এমন কৌশলে বানানো হয়েছে, মানুষের মাথায় এমনভাবে ঢুকানো হয়েছে যে আপনি এটা দেখবেন শুনবেন কিন্তু এটা আপনাকে রিয়্যাক্ট করবে না, আপনাকে একভাবে ঠিক আপনি দেখলেন, দেখে চোখের দেখাই দেখে ফেললেন, কিন্তু এটা আপনাকে যেন বোধের জায়গাটায় নাড়া না দেয়, এই জন্য কিন্তু তারা ভাষা ব্যবহার করেছে এমন করে। তারা রবীন্দ্রনাথকে এনেছে, তাহসেনকে এনেছে, জাপানকে এনেছে, অর্থাৎ সামগ্রিকভাবে। এখন যদি আমি বলি, এখন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে যখন আপনি এখন রোহিঙ্গা নিয়ে যদি আপনি রেঙ্গুনে সবচেয়ে বেশি গিয়েছেন সাহিত্যিকদের মধ্যে শরৎচন্দ্র, আপনি কি এই রোহিঙ্গা নিয়ে সেই রেঙ্গুনের শরৎচন্দ্র এটি বানাবেন? নিশ্চয়ই না, কারণ এটি দুই দেশের একটি অমীমাংসিত বিষয়, যেটি এখনো মীমাংসার জন্য আন্তর্জাতিক দরবার চলছে, যেটি একটি দ্বিপাক্ষিক ইস্যু, সেটি নিয়ে আমরা অনেকটা, শুধু দ্বিপাক্ষিক না, এটা একটা গ্লোবাল ইস্যু, পৃথিবীর সবচেয়ে বেশি এখন শরণার্থী বাংলাদেশে এইভাবে অবস্থান করছে। সুতরাং আপনি এটাকে কোথায় ব্যবহার করবেন সেটি কিন্তু অনেক বড় একটা বিবেচনার বিষয়। যার ফলে জাপান টোবাকোর এই কর্মকাণ্ডটি পুরোপুরি আইনের ব্যত্যয় এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। মজার ব্যাপার, এই জাপান টোবাকো যখন আকিজকে তাদের কোম্পানি কিনে নেয়, সেখানে কিন্তু তারা 200 কোটি টাকা লভ্যাংশ অর্থাৎ মুনাফা গেইন করেছে, যেখান থেকে সেই 200 কোটি টাকা যেদিন এনবিআরকে লভ্যাংশ আকারে দেয়, সেদিন কিন্তু আমাদেরকে এনবিআর থেকে ডাকা হয়েছিল যে একটি অনুষ্ঠান আছে। আমরা গিয়ে দেখি সেখানে আকিজ কোম্পানি, জাপান টোবাকোর যে ম্যাক্স যেখানে দায়িত্বে আছেন, সে সহ তারা এনবিআর হাতে 200 কোটি টাকার চেক হ্যান্ডওভার করছে। তাহলে এই যে একটা প্রচারণার কৌশল, সেটি কিন্তু ওখানে এনবিআরকেও ব্যবহার করলো। এনবিআর বলছে আমি তো গেইন ট্যাক্স পেয়েছি, কোথা থেকে পেয়েছি এটা তো আমার দেখার বিষয় নয়, সরকার 200 কোটি টাকা রাজস্ব পেল। আমরা কিন্তু হয়তো অনেকগুলো মিডিয়াতে এই নিউজটা দেখেছি, পক্ষান্তরে এখানে কিন্তু একটা প্রমোশনাল হয়ে গেল, সেই প্রমোশনটা করলো। একইভাবে এই রবীন্দ্রনাথকে ব্যবহার করে খুব চতুরভাবে, খুবই দক্ষতার সহিত মানুষের সামনেই তুলে ধরা হচ্ছে। এখানে অ্যাটেম্প টু ক্রাইম অনুযায়ী বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইনে সম্পূর্ণভাবে এই জাপান টোবাকোর এই বিজ্ঞাপন, এই প্রচারণা, এই কর্মকাণ্ড, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ এবং সেটা আইনের গুরুতর লঙ্ঘন। আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই সেই বিষয়ে আদালতে গেলে হয়তো আমরা সুরাহা পাবো, তার অতীত রেকর্ড রয়েছে। আমরা একটু ডাক্তার সাহেব আপনার কাছে ফিরতে চাই, তারেক সালাউদ্দিন। তার মানে হচ্ছে যে টোবাকোর স্বাস্থ্য ঝুঁকির কথা অনেক বেশি আলোচিত হয়, মানে সিগারেট খেলে বা জর্দা খেলে, গুল খেলে মানুষ স্বাস্থ্যের ক্ষতির মুখে পড়ে, কিন্তু আমাদের এটা অর্থনীতির সাথে সাংঘাতিকভাবে সম্পৃক্ত। ফলে এর পেছনে যারা কাজ করছেন তারা কি এটা বুঝে শুনেই করছেন? এবং আপনাদের গবেষণাগুলো কি বলে যে ধরেন যে মানুষটি সিগারেট ধরলো সে তো ধরলোই, কিন্তু নতুন যে যুবকটি বা যুবতীটিকে আকৃষ্ট করতে যাচ্ছে, আমরা দেখি যে এখন মেয়েদের ভিতরেও ধূমপানের প্রবণতাটা সাংঘাতিক রকমের বাড়ছে, এবং শিক্ষিত অশিক্ষিত রিক্সা চালক থেকে শুরু করে একেবারে সিইও পর্যন্ত সবাই এই নেশায় আক্রান্ত। এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি? এটা আসলে এখন রিসেন্টলি একটা ট্রেন্ড হয়ে গেছে, হ্যাঁ, এবং আপনি যেটা বললেন যে স্মার্টনেসেরও একটা এটা সর্ট অফ ইন্ডিকেটর হিসেবে অনেকে দেখে। মেয়েদের মধ্যে যেটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং যেটা সবচেয়ে ভয়ের কথা সেটা হচ্ছে যে এই মেয়েরা যখন প্রেগন্যান্ট হচ্ছে তখন কিন্তু তারা কোনোভাবেই এটা থেকে খুব একটা বিরত থাকতে পারছে না, ফলে তখনও ওই আগে হয়তো 10টার জায়গায় 1টা 2টো হচ্ছে, এবং এইটা কিন্তু অনাগত সন্তানের উপর অনেক বেশি ঝুঁকি তৈরি করে। আমি আসলে একটু এতক্ষণের যে আলোচনা, এটার সূত্র ধরে একটু পেছনের দিকের আলোচনাটা করতে চাই। একটা হচ্ছে যে শহরে ভিক্ষুক যখন বাড়ে, আপনি 2টা কাজ করতে পারেন। একটা হচ্ছে ভিক্ষুকদেরকে ধরে জেলখানায় নিয়ে যেতে পারেন, অথবা তাদের প্রতিষ্ঠিত করার জন্য কিছু পদক্ষেপ নিতে পারেন, কর্মসংস্থানের মতো। আপনি শহরে ভিক্ষুক দেখতে চান না। এখন আমাদের এই যে এত প্রচারণা, এত কথাবার্তা, এগুলো সবই হচ্ছে তামাক এবং সেই সাথে এই রিলেটেড জিনিসপত্রের ব্যবহার কমানো। যেখানে এই বিনিয়োগের এবং যেখানে তামাক প্রস্তুত হয়, আমাদের দেশে যেহেতু ভালো জাতের তামাক তৈরি হয় এবং যে কারণে বিদেশি বিনিয়োগ
আকৃষ্ট হচ্ছে, সেটার পিছনের কথা আমি একটু বলতে চাই। আমার একটা সুযোগ হয়েছিল একটা প্রকল্পে কাজ করার সুবাদে উত্তরবঙ্গের দিকে যাওয়ার। সেখানে তিস্তার বালুচরে আমরা মিষ্টি কুমড়ার চাষ করে ওখানকার গরিব কৃষক যারা আছে তাদের একটা অল্টারনেটিভ এগ্রিকালচারের তৈরি পথ দেখিয়ে দেওয়া। সেইখানে আমরা দেখেছি যে যারা তামাক, মেইনলি আপনি জানেন যে রংপুর, দিনাজপুর ওই এলাকায় খুব ভালো তামাক জন্ম হয়। ওইখানে যেটা হয়, যেসব কৃষক তামাক চাষ করে তারা বিদেশে কন্ট্রাক্ট ফার্মিং যেরকম থাকে, যে তাদেরকে চুক্তি করে দেওয়া হয়, তারা তামাকটা চাষ করার আগেই তাদেরকে একটা থোক বিনিয়োগ দেওয়া হয় যে এইটা তোমাদেরকে দেওয়া হলো, তোমরা তামাক চাষ করবে এবং তোমরা তামাক চাষ করার পরে যেটা উৎপাদন হবে সেটা আমরা কিনে নেব। ফলে তাদের ক্রপটা কিন্তু সিকিউরড। অন দ্য আদার হ্যান্ড আপনি এখন দেখবেন যে আমাদের ধানের অবস্থা খুবই খারাপ, আমের অবস্থাও জানি, সারা দেশে তো নাই। এবং ওই জায়গার মতো যেখানে তার পাশের বাড়ির কৃষক হয়তো তামাক চাষ করে একদম নিশ্চিত একটা বিনিয়োগ পাচ্ছে, সেটার রিটার্ন পাচ্ছে, ধান চাষ করলে বা অন্য চাষ করলে সেই বিনিয়োগ হচ্ছে না। এবং সরকার যদি শুধু মানে ইসের কথা বলে যে সব কিছু এটা করা যাবে না, ওইটা করা যাবে না, কিন্তু আপনার বাস্তবতাটাও বুঝতে হবে। ওই জায়গার একজন না খেতে পারা কৃষকের অর্থনীতি এবং তাদের যে দুঃখ কষ্ট সেটাও আসলে বোঝার চেষ্টা করতে হবে। এবং আমার যেটা মনে হয় যে সরকারকে আসলে এখানে আরেকটু হলিস্টিক্যালি দেখতে হবে যে পেছনের কারণটা কী এবং সেইখানে তাদের জন্য কি করা যেতে পারে। তাদের জন্য আপনি কোনো বাড়তি কোনো উদ্যোগ নেবেন বা তাদের জন্য বাড়তি কোনো সুবিধা দিতে চাইবেন, অথবা তারা যে ফসলটা ফলাবে সেটাই কি আপনি কিনবেন। বা টোবাকো কোম্পানি যখন একটা কৃষক তামাক উৎপাদন করে তখন কিন্তু এই উৎপাদনকালে তাকে কারিগরি জ্ঞান দেওয়া হয় যে কিভাবে এটা রোগ থেকে তামাককে রক্ষা করতে হবে, ভালো ফলন কিভাবে হবে। অন দ্য আদার হ্যান্ড আপনি একজন ধান চাষিকে দেখেন, বিএডিসি আছে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, কিন্তু তারা কতটুকু আসলে ওই ধরনের সহযোগিতা পাচ্ছে যে এইটা তাদের একটা ভালো ধান ফলনের জন্য কি ধরনের কাজ করে। তো এইটা একটা মানে অর্থনীতির একটা এই রিয়েলিটিটা আপনি আসলে শুধু বলে বা আইন প্রয়োগ করে কোনোভাবেই এড়াতে পারবেন না। এটার জন্য আসলে অন্য ধরনের বড় কোনো দীর্ঘমেয়াদী কোনো একটা পরিকল্পনা কথা ভাবতে হবে আমাদের। সেক্ষেত্রে আরেকটা বিষয় আমরা ইদানিং দেখছি, আমার অনেক সহকর্মীদেরকেও দেখি যে যারা প্রচণ্ডভাবে সিগারেট খেতেন তারা এখন এক ধরনের সিগারেট পান করেন। সেটি কি খুব বেশি স্বাস্থ্যসম্মত, নাকি সেটির আবার দামও অনেক বেশি, সেটির ব্যয় কোনোভাবে আমার কাছে মনে হয় না কম? ফলে সেই প্রসঙ্গে আমরা আপনার মতামত শুনতে চাই। পাশাপাশি আমরা যেটা আলোচনা করতে চাই, এই যে গোড়ার যে কারণটা, আপনি যদি কৃষককে উৎসাহিত না করেন, এবার ধরেন ধানের যে দুর্গতি হলো, ফলে সেই কৃষকের পাশে গিয়ে যদি আকিজ বা এই জাপান টোবাকো পাশে দাঁড়িয়ে বলে যে আপনি 1 বিঘা জমিতে যদি তামাক চাষ করেন আপনার এত টাকা দেব, তাহলে সেই কৃষকের জন্য সেই সুবিধাটা বা সুযোগটা তো লুটে নেওয়াটাই স্বাভাবিক। ফলে সেই সামষ্টিক জায়গাটায় পরিবর্তনের জন্য আসলে সরকার বলি বা একদম উপজেলা প্রশাসন, ইউনিয়ন প্রশাসন বলি, তাদের আদৌ কোনো কর্মসূচি আছে কিনা এই তামাকের গোড়ার জায়গাটা বন্ধ করা, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করতে চাই। দর্শক, তার আগে আবার একটা বিরতি, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, তামাকে মরণ প্রেক্ষিত বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করছি আমরা 24 ঘন্টায়। আমরা সিগারেট নিয়ে কথা বলবো। আমরা কথা বলতে চাই এই তামাক চাষ যেটা একদম গোড়ার ঘটনা সেটি বন্ধে, এবং এর সঙ্গে রাজস্বের একটা শুভঙ্কর ফাঁকির মতো কোনো একটা বিষয় জড়িত, যেটি নিয়ে এনবিআর বা সরকারি প্রতিষ্ঠানগুলো জড়িত। সুশান্ত সিনহা, আপনি যদি শুনতে পান আমাকে বাংলা মোটর স্টুডিও থেকে, আপনার কাছে একটু জানতেই চাই, এই তামাক চাষ তো আসলে সাংঘাতিকভাবেই বাড়ছে যেটা আপনি বলছিলেন, এবং বিপরীতে অন্যান্য কৃষিপণ্য যেগুলোর কথা আমরা যদি দেখি সেগুলোতে কৃষক মার খাচ্ছে অর্থনৈতিকভাবে। এবছর ধান, একই রকম ঘটনা আমের ক্ষেত্রেও ঘটছে। তাহলে সেই কৃষকের পাশে গিয়ে যদি এই তামাক কোম্পানিগুলো দুর্বলতার সুযোগ নেয়, তাহলে তো সেই কৃষকের কোনো অপরাধ দেখি না যদি তামাক চাষ করে। সেক্ষেত্রে নীতি বা আমাদের পলিসি কতটুকু সেই কৃষককে বাঁচাতে পারবে অন্তত তামাকের এই বিধ্বংসী চাষ থেকে? একটা জিনিস প্রথমে বলি, সেটা হচ্ছে বাংলাদেশে ওই যে একটু আগে আমাদের ডাক্তার সাহেব যেটি বললেন যে ডিএই অর্থাৎ এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্টের লোকজন কতটুকু কৃষককে সহায়তা করে। মজার বিষয়, বাংলাদেশে একমাত্র দেশ যেখানে কিন্তু তামাকের দাম, কোন তামাক, ভালো তামাক, খারাপ তামাক, এরকম অনেকগুলো সেগ্রিগেট করে 8 ধরনের গ্রেডিং আছে। এই 8 ধরনের গ্রেডিংয়ের তামাকের দাম কত হবে, কেজি প্রতি দাম কত, এটি কিন্তু কোম্পানি ঠিক করে দেয় না, এটি কৃষকরাও ঠিক করেন, এটি ঠিক করে দেন কৃষি মন্ত্রণালয়ের একটি কমিটি।
অর্থাৎ সরকারের কৃষি মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে প্রতি বছর কোন তামাকের দাম কত টাকা হবে, কত টাকা কেজিতে বিকবে, কত টাকা কেজি করবে সেটা কিন্তু ঠিক করে দিচ্ছে। তার মানে সরকার পারে না বিষয়টা তা না, সরকার পারে। কোথায় পারে সেটা কিন্তু আমরা বলছি যে তামাকের দাম কেন সরকার ঠিক করে দেবে, এটি কিন্তু মার্কেট ভ্যালুর উপরে নির্ভর করে না, সরকার যেটা ঠিক করে দেয় সেই দামে কিন্তু কিনছে। তার মানে সরকারের এখানে কৃষি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে তামাক চাষকে নিরুৎসাহিত করার বদলে উৎসাহিত করছে। এক। 2 নম্বর বিষয় হচ্ছে তামাক চাষ করলে লাভ হবে কি লস হবে। হ্যাঁ, ধরুন 1 বছর একটা কৃষক তামাক চাষ করে সে হয়তো ধানের দাম পায়নি, তামাকে এবার 3000 টাকা লাভ করলো, পরে এবার আরও 3000 টাকা লাভ করলো। কিন্তু তামাক চাষ করতে গিয়ে যে ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে হয়, যে ধরনের কীটনাশক প্রয়োগ করতে গিয়ে, ওষুধ প্রয়োগ করতে গিয়ে এবং সেটা কাটতে গিয়ে, যেহেতু তামাক পাতা যারা চাষ করে তারা দেখবেন তাদের হাত কিন্তু কালো হয়ে থাকে, আঙ্গুলগুলি তাদের গায়ে, কারণ তামাক পাতাগুলি বড় হওয়ার কারণে ওই যখন আপনি স্প্রে করছেন সেটা কিন্তু এসে আপনার গায়ে লাগছে। আপনি কিন্তু ধানেও কীটনাশক স্প্রে করছেন, সেটা কিন্তু ধান আপনার গায়ে, নাকে, মুখে কিন্তু পড়ে না, হাঁটুর নিচে আপনার ধান থাকছে। তার মানে তামাক যখন চাষ করছেন আপনি 3000 করে, আমি ধরলাম 5 বছর ধরে সে 3-5 15,000 টাকা লাভ করলো, আমি ধরলাম যে সে 20,000 টাকা লাভ করলো। কিন্তু 5 বছর পরে ওই লোকটা যদি রোগাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে, উপার্জনক্ষম মানুষ, সাধারণত বাবারাই বা মায়েরাই কাজ করে, বাবারাই মূলত, তাহলে উপার্জনক্ষম মানুষটা যদি অসুস্থ হয়ে যায় সেটির খরচটা কেমন? আমি একটি ছোট্ট গবেষণা করেছিলাম, সেটি বিড়ি শ্রমিক যারা আছে তাদের নিয়ে, শিশুরা, এবং সেখানে কিন্তু দেখেছি যে তারা যে আয় করছে, সবচেয়ে কম আয় বাংলাদেশের বিড়ি শ্রমিকরা আয় করেন, সেই আয়ের সিংহভাগ টাকা কিন্তু তার অসুস্থতার কারণে চলে যাচ্ছে, কারণ সে সারাদিন এই তামাকের মধ্যে থাকছে। আপনি খেয়াল করবেন যে আপনি যখন সিগারেট কেউ খাচ্ছে, আপনি পাশ দিয়ে গেলে ধোঁয়াটা যখন নাকে আসছে, সেটি কিন্তু আপনাকে এক ধরনের বিরক্ত তৈরি করছে। তাহলে যে বাচ্চাটা বা যে শিশুটা ওই তামাকের মধ্যে থেকে থেকে বিড়ি তৈরি করছে, সে কিন্তু এক ধরনের অ্যাডিকশনের কারণে সে ওই অসুস্থ হয়ে পড়ছে। তাহলে সে যে আয় করছে তার অর্ধেকটা চলে যাচ্ছে তার এই ব্যয়ের পিছনে। এটি আরও বাড়বে যদি সত্যিকার অর্থে তার রোগটা, তার যখন মাথা ব্যথা করছে, তার যখন জ্বর হচ্ছে, তার বাবা মা কিন্তু মনে করছে এটা বোধহয় অন্য কোনো কারণে, চিকিৎসা গ্রামে গঞ্জে হয়ে করছে না। তাহলে ওই প্রজন্মটাকে কিন্তু আপনি একটা বিকলাঙ্গ প্রজন্ম করে তুললেন। তাহলে আমরা যদি বলি যে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে একদিকে শিশুদেরকে আপনি তামাকের মধ্যে বিড়ি, সিগারেট, বিড়ি বানাতে গিয়ে বা গুল জর্দা বানাতে গিয়ে সেখানে তাদের পঙ্গুত্বর দিকে ঠেলে দিচ্ছেন, অন্যদিকে এই তরুণী যখন আবার একটু বড় হয়ে যাচ্ছে, কিশোর হয়ে যাচ্ছে, তাকে আপনি সিগারেট, এই যে জাপান টোবাকো যেভাবে, আমরা একদম শেষ সময় আপনাকে থামাতে হচ্ছে। আমরা একটু রফিকুল ইসলাম আপনার কাছে আসতে চাই। এর সঙ্গে সরকারের রাজস্ব প্রাপ্তি না প্রাপ্তির একটি জায়গা, সুশান্ত স্যার যেটি বলছিলেন যে আকিজ যেরকম এনবিআরকে গিয়ে যখন 200 কোটি টাকা দেয়, তখন তো সেটি এনবিআর ফলাও করে প্রচার করে, এনবিআর মনে করে এটি তার জন্য একটা বড় প্রাপ্তি। ফলে এই যে অর্থনৈতিক যে হিসাব নিকাশ, সেটিকে যদি আপনি বন্ধ করতে না পারেন, তাতে আপনারা যারা অ্যাক্টিভিস্ট তাদের সেই পুরো প্রচেষ্টা আসলে কতটুকু সফল এবং সেটি কিভাবে বন্ধ করবেন? আসলে তামাক কোম্পানির সবসময়ই কিন্তু তারা মানে সবচাইতে প্রফিটেবল বিজনেস তো এখানে, এবং এখানে এই উনি যেটা বললেন যে অর্থনীতি একটা মানে সামগ্রিক একটা বিষয়ে দারুণভাবে এখানে জড়িত। যেমন আমরা কিছুদিন আগে আমরা দেখলাম যে সবচাইতে গত অর্থ বছরে নির্ধারণ করে দেওয়া হলো যে সিগারেটের সর্বনিম্ন মূল্য হবে 3.5 টাকা পার স্টিক, অথবা এক প্যাকেট 10 শলাকার দাম হবে হচ্ছে 35 টাকা। এই 35 টাকার কিন্তু প্রায় 25 টাকা হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, সম্পূরক শুল্ক এবং ভ্যাট। অথচ এই সিগারেটগুলো বিক্রি করতেছে হচ্ছে 15 থেকে 20 টাকা। তো 15 থেকে 20 টাকা বিক্রি করলে তাহলে কিভাবে এটার মধ্যে থেকে ট্যাক্স দেয়, কিভাবে এটা থেকে ভ্যাট দেয়? সুতরাং এখানে একটা বড় শুভঙ্করের ফাঁকি আছে, এবং এখানে নিশ্চয়ই কেউ না কেউ এই অপকর্মের সাথে জড়িত আছে প্রশাসনিকভাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা গত 3-4 মাস আগেও দেখলাম যে 2 ট্রাক আপনার স্ট্যাম্প, ব্যান্ডরোল এবং স্টাম্প, যেটা সরকারের ট্যাক্সের স্ট্যাম্প হিসাবে সিগারেটের প্যাকেটের গায়ে লাগানো হয়, এবং এগুলো ধরার পরে এগুলো এমনভাবে তৈরি করা যে এটা নকল নাকি আসল এটা বোঝার উপায় নাই। পরে কাস্টমস থেকে সেই স্ট্যাম্পগুলোকে পাঠানো হয় সিকিউরিটিজ, যে আমাদের যে প্রতিষ্ঠান, এটা তৈরি করার যে প্রতিষ্ঠান, তাদের কাছে পাঠানোর পরে তারপরে অবহিত করলো যে না, এটা পুরোপুরি নকল। তো এইগুলো বন্ধ করার জন্য বেসিক্যালি সরকারের সব অর্গানগুলোকে মানে সক্রিয়ভাবে কাজ করতে হবে। আর এই কাজগুলো করে দেওয়ার দায়িত্ব শুধু কিন্তু সরকারের একার না, আমাদেরকে, যেমন আজকে আমরা জাপান টোবাকোর যে বিজ্ঞাপন, পরোক্ষ বিজ্ঞাপন নিয়ে নেমেছে, এটা সরকারের দৃষ্টি গোচরীভূত করতে হবে, যেটা আমরা করছি। অবশ্যই সরকার একটা কঠিন ব্যবস্থা নেবেন আমাদের বিশ্বাস, কিন্তু সরকারকে তো জানাতে হবে
যেমন এখানে যে তাহসিন সম্পৃক্ত হয়েছে, তাহসান ইতিপূর্বেও হয়তো- হ্যাঁ, ইতিপূর্বেও কিন্তু আমাদের জাহিদ হাসান একটা বিজ্ঞাপন করেছিলেন টোবাকোর। সে কিন্তু পরে দুঃখ প্রকাশ করেছে যে আমি আসলে বুঝি নাই যে আমার ভক্তরা এত দুঃখ পাবে। পরে সে কিন্তু সেখান থেকে সরে আসছিলেন। কিছুদিন আগে আমাদের তারিক আনাম অভিনেতা, তিনিও কিন্তু বরিশালে এই আকিজ টোবাকোর একটা ব্র্যান্ড নিয়ে তিনি নেমেছিলেন। তো তখন আমরা যখন সরকারকে বললাম, ওনাকে বললাম এবং আমরা প্রতিবাদ জানালাম, তখন সেও কিন্তু সেখান থেকে পিছিয়ে আসছে। তো আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যদি সবাই যারা যেখানেই আছি সেভাবে যদি এই আন্দোলনের সাথে আমরা কাজ করি বা সরকার, তার মানে আপনি একটা সম্মিলিত সামাজিক প্রতিরোধের কথা আমরা একদম শেষ সময় যে আপনি যদি একটু সিগারেটের প্রসঙ্গটাও বলেন। সিগারেট অনেকেই খুব স্মার্ট নেচার একটা অংশ হিসেবে ব্যবহার করছেন, হাতে থাকে, ধোঁয়া ওড়ে না, গাড়ির ভিতরে খাওয়া যায়, এসি রুমে খাওয়া যায়, কিন্তু এটির আসলে কি কোনো ক্ষতি করে না? প্রেক্ষিতটা একটু বুঝতে হবে যে সিগারেটের আসলে উদ্দেশ্যটা কি। বাইরের দেশে যেখানে সিগারেটটা তৈরি হয়েছে সেখানে এটাকে মানে বলাই হয় যে এটা একটা হার্ম রিডাকশন টুল, আপনার ক্ষতি যা হচ্ছে সেটাকে কমানোর একটা উপায় হিসেবে আপনি ব্যবহার করবেন। কিন্তু যেটা দুঃখজনক যে আমাদের মধ্যে আসলে এই সিগারেটটাকে আমরা নিচ্ছি অনেকটা অল্টারনেটিভ স্মোকিং টুল হিসেবে। এটা কিন্তু কোনোভাবেই অল্টারনেটিভ কোনো ওয়ে না যে আমি সিগারেট খাবো না কিন্তু সিগারেট নিব। আপনি জানেন যে মানে কি তার মানে যে সিগারেট খাবে সে সিগারেটও খেতে পারে ক্ষতি কমানোর জন্য, এরকম? মানে এটা আসলে সিগারেট যখন আপনি ছাড়তে চান তখন আপনাকে অনেক কিন্তু আপনি নেশার জন্য ছাড়তে পারছেন না, অনেকেই থাকে খুব কড়া আসক্তির মধ্যে। তাদের জন্য কিছু কিছু সহায়ক টুলস ইউজ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে নিকোটিন রিপ্লেসমেন্ট প্যাচ। এটা এক ধরনের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, চামড়ার নিচে দেওয়া হয়, যে ওইটা আস্তে আস্তে আপনার নিকোটিনের চাহিদাটা পূরণ করবে কিন্তু আপনাকে সিগারেট খেতে দিবে না। সেরকম ভেপিং যেটা, সেইখানে ওরা যেটা বলে যে ভেপিংয়ের মধ্যে আপনার নিকোটিনটা থাকে, যেটা কিন্তু আসলে ততটা ক্ষতিকর না। ক্ষতিকর যেটা থাকে সিগারেটের মধ্যে সেটা হচ্ছে প্রায় 3000-এরও বেশি কার্সিনোজেন বা ক্যান্সার কজিং এলিমেন্ট, যে জিনিসগুলো ক্যান্সার তৈরি করে সেই জিনিসগুলো থাকে। তো যখন আপনি ওই ক্যান্সার কজিং এলিমেন্টকে দূর করে দিচ্ছেন তখন আপনার নিকোটিনটা স্বাভাবিকভাবে আপনি কফি থেকে যেরকম ক্যাফেইন নিচ্ছেন সেরকম একটা চাহিদা পূরণ করছে। সুশান্ত সিনহা বোধহয় এই ইস্যুতে কোনো একটা কিছু যোগ করতে চান। সুশান্ত সিনহা, দ্রুত। হ্যাঁ, একটুখানি আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আসলে এই যে ডাক্তার সাহেব যেটি বললেন সেটির সঙ্গে একটু যোগ করতে চাই। আসলে সিগারেট কারা তৈরি করছে? সিগারেট তৈরি করছে আন্তর্জাতিকভাবে যে বড় 10টি সিগারেট কোম্পানি আছে, তারা এটা তৈরি করছে এবং তাদের ওখানে বলা আছে এটা নিকোটিন। আর নিকোটিনে এখানে কত ধরনের কেমিক্যাল যুক্ত থাকলে আপনি একটা জিনিস টানছেন আর সাথে সাথে সেখানে কিন্তু গব গব করে ধোঁয়া বের হচ্ছে, তার মানে এখানে কিন্তু বার্ন হচ্ছে। তাহলে এই যে ইলেকট্রিক্যালি বার্ন হচ্ছে, এখানে কিন্তু এক ধরনের কেমিক্যাল না থাকলে এটা বার্ন হওয়ার কথা না। এটাও এক ধরনের আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে তুমি সিগারেট খেও না। কিন্তু আমি অনেককে দেখেছি এই যে যারা সিগারেট খাচ্ছেন তারা কদিন পরে আবার সিগারেটও খান, অর্থাৎ এটাও খেলেন ওটাও খেলেন। আমরা বুঝতে পারছি। আপনি একদম যদি শেষ করেন 30 সেকেন্ড, আমরা একদম শেষ 30 সেকেন্ডে। আচ্ছা, আমি আসলে যেই ব্যাপারটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রাজস্বের একটা ব্যাপার। সেটা হচ্ছে এটা খুব ভয়ঙ্কর একটা চিত্র আমাদের। আমরা শহরাঞ্চলে এত বা ঢাকায় এতটা বুঝতে পারি না। নামি দামি যেসব ব্র্যান্ডের সিগারেট আমরা অনেক দাম দিয়ে শহরের লোকজন কেনে, সেই একই সিগারেটগুলো যখন আপনি পেরিফেরিতে যান, অন্যান্য জেলা শহর বা মফস্বল শহরগুলোতে, একই সিগারেট একই মোড়কে একইভাবে তৈরি হচ্ছে, অনেক কম টাকায় সেগুলো পাওয়া যায়। এবং এখানে মেইন ব্যাপার যেটা থাকে যে হলোগ্রাম স্টিকারটা এনবিআর এর কাছ থেকে কিনতে হয়, যেটাই আসলে রাজস্বের উৎস, সেই জিনিসটাকে একদম ওইভাবে ছেপে তারা ঢাকার বাইরের শহরগুলোতে বিক্রি করে এবং সেখানে অনেক কম টাকায় দেয়। তার মানে অতটা রিফাইনও করা হয় না, সেই অনেক বেশি ক্ষতি নিচ্ছে, সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং আলটিমেটলি অনেক ধন্যবাদ ডক্টর তারেক সালাউদ্দিন, অনেক ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম, অনেক ধন্যবাদ সহকর্মী সুশান্ত সিনহা। দর্শক, এই ছিল আজকের আলোচনায়। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।